নমস্কার সবাইকে। বাংলাদেশ মনে হচ্ছে টুকরো হয়েই দম নেবে। দেখে তো সেটাই মনে হচ্ছে, কারণ কোনোভাবেই থামতে চাইছে না বাংলাদেশ। সাথে আবার আমাদের ভারতও টিট ফর ট্যাট হিসেবে জবাব দেওয়া শুরু করে দিয়েছে। নৌকোর বদলে নৌকো, মানুষের বদলে মানুষ, হাই কমিশনের বদলে হাই কমিশন। হতেই পারে হঠাৎ করে হয়তো কয়েকটা ব্রহ্মোস ফায়ার হয়ে গেল। কালকেই শুনেছিলেন যে বাংলাদেশে নতুন যে পলিটিক্যাল পার্টিটা তৈরি হয়েছে, সেই পলিটিক্যাল পার্টির লিডাররা সাথে তার সাপোর্টাররা মিলে ঢাকাতে যে ভারতের হাই কমিশন রয়েছে সেটার দিকে অগ্রসর হয়েছিল ঘেরাও করার জন্য। নাও, আজকেও আবার বাংলাদেশের রাজশাহীতে ভারতের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন রয়েছে সেখানেও বাংলাদেশের একটা পার্টিকুলার গ্রুপকে প্রোটেস্ট করা শুরু করেছে, ঘেরাও করার চেষ্টা করছে। আর হতেও পারে আক্রমণ করারও হয়তো উদ্দেশ্য আছে। যাই হোক, কালকে যে প্রোটেস্টটা হয়েছে সেখান থেকে আগে বাংলাদেশের একজন লিডারের একটা বক্তব্য শুনুন। কালকে ঢাকাতে যে প্রোটেস্টটা হয়েছে সেখানে তাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে ভারতের যে হাই কমিশনাররা রয়েছে তাদেরকে তারা উচ্ছেদ করেই ছাড়বে, বাংলাদেশ থেকে তাদেরকে তারা বিতাড়িত করেই ছাড়বে। সো তারপরেই ভারতে যে বাংলাদেশের হাই কমিশনার রয়েছে তাদেরকেও ভারতের ফরেন মিনিস্ট্রি সামন করে। ভালো মতন করে ওষুধ দেওয়া হয়, 20 মিনিট ধরে সিক্রেট মিটিংটা চলে। বাট যতটুকু রিপোর্ট সামনে আসছে সেই অনুযায়ী ভারতের ফরেন মিনিস্ট্রি নাকি ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে এই পুরো বাংলাদেশের ব্যাপারটাকে সলভ করতে। বাংলাদেশে ভারতের যে হাই কমিশনকে ঘেরাও করার চেষ্টা করছে সেটাকে স্টপ করার জন্য সোজা ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। যেটার অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকে যে নতুন করে বাংলাদেশের প্রোটেস্টটা শুরু হয়েছে সেটাতে বিভিন্ন রকমের বক্তব্যগুলো শুনে নতুন যে পার্টিটা বাংলাদেশে তৈরি হয়েছে মানে এনসিপি, সেই পার্টির একজন লিডার হাসনাত আবদুল্লাহ, তার কথাগুলো থেকেই এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে বোঝাই যাচ্ছে ভারতের ফরেন মিনিস্ট্রি ভালো মতন করেই ওষুধ দিয়েছে বাংলাদেশের হাই কমিশনারকে। যাই হোক, তবুও আজকে আবার সেই নতুন করে আবার প্রোটেস্ট। আজকে আবার বাংলাদেশের রাজশাহীতে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে ঘেরাও করার চেষ্টা। সেই একই ডাক, ভারতের হাই কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যারাই আছে বাংলাদেশে তাদের সবাইকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেই ছাড়বে। এবার দেখুন কে বোঝাবে এখানে বাংলাদেশকে। বাংলাদেশে যে ভারতের হাই কমিশন রয়েছে সেটা অ্যাকচুয়ালি হলো ভারতেরই এরিয়া, বা যেসব অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন বা অন্য যেসব কমিশনগুলো রয়েছে সেগুলো সবকটাই হলো ভারতেরই এরিয়া। মানে ঢাকাতে যে হাই কমিশন, সাথে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা আর সিলহেট, এইসব জায়গাতে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলোও রয়েছে সেগুলো হলো ভারতেরই অ্যাকচুয়ালি এরিয়া। ঠিক যেরকম করে ভারতের দিল্লিতে বিভিন্ন দেশের হাই কমিশনগুলো রয়েছে বা এমবেসিগুলো রয়েছে, ঠিক সেরকম করেই বাংলাদেশও ভারতের হাই কমিশন। ভারতের মধ্যেও যে বাংলাদেশের হাই কমিশনটা রয়েছে সেটাও হলো অ্যাকচুয়ালি বাংলাদেশেরই এরিয়া। এটাই হলো ইন্টারন্যাশনাল নিয়ম, ডিপ্লোম্যাটিক রিলেশনগুলোকে বজায় রাখার জন্য। বাংলাদেশে এই যে প্রোটেস্টগুলো করছে বা ভারতের যে হাই কমিশনগুলোকে ঘেরাও করার চেষ্টা করছে বা আক্রমণ করার চেষ্টা করছে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ভারতের ওপরেই আক্রমণ। মানে এমবেসিতে আক্রমণ করে এক তো ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে, দ্বিতীয়ত কমিশনের ওপরে আক্রমণ মানে হলো সেই ভারতের ওপরেই ডাইরেক্ট আক্রমণ। মানে বাংলাদেশিরাই ভারতকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে নিজের মতন করে স্টেপ নিতে। যাই হোক, আপাততের জন্য বাংলাদেশের রাজশাহী আর খুলনাতে যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছে। মানে বাংলাদেশিরা এই দুটো জায়গা থেকে টেম্পোরারি ভাবে আর ভারতের ভিসা নিতে পারবে না। হতেই পারে আর হয়তো কিছুদিনের মধ্যেই এই টোটাল ভিসা সার্ভিসটাকেই পুরোপুরি ক্লোজ করে দেওয়া হলো। নাও এবার দেখেন, অনেকেই হয়তো বলবেন যে ভিসা সার্ভিস বন্ধ করে লাভ কি। বাংলাদেশিরা তো ডাইরেক্ট বর্ডার পার করেই ভারতে ঢুকে পড়াতে পিএইচডি নিয়ে অ্যাকচুয়ালি বসে আছে। ওয়েল, সেক্ষেত্রেই একটা নিউজ সামনে আসছে। বাংলাদেশের সাথে ভারতের পুরো বর্ডারটা হলো 4096 কিমি, সেখান থেকে 3240 কিমি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বেশিরভাগটাই পড়ে আছে ওয়েস্ট বেঙ্গলের পোর্শনটা, যেটার ওপরেও অলরেডি কাজ চলছে। নাও এবার দেখুন, এই হলো বাংলাদেশের বর্তমানে আরো একজন লিডার, মোসাদ্দিক আলী। প্রোটেস্ট চলাকালীন বলেছে যে বাংলাদেশ নাকি ভারতের তরফে বাংলাদেশের টাকার ফ্লোটাকে যদি বন্ধ করে দেয় তাহলে ভারতীয়রা নাকি খিদে জ্বালাতেই মারা যাবে। ভাবুন, বাংলাদেশ নাকি টাকার ফ্লোটাকে বন্ধ করলে ভারতীয়রা খিদের জ্বালাতে মরবে। কে জানে কোন জগতে বাস করে। বাংলাদেশের জিডিপি 400 বিলিয়ন আর পিপিপি হলো $1.5 ট্রিলিয়ন মতো। গত এক বছরে তো আবার পুরোপুরি দুর্দশার দিকে এগিয়ে গেছে। ইনফ্লেশন বাড়ছে, এদিকে ইকোনমিক গ্রোথ প্রায় বলতে গেলে নেই। সেখানে ভারত দাঁড়িয়ে আছে $4.2 ট্রিলিয়ন।
পিপিপির দিক থেকে $17 ট্রিলিয়ন। বড় বড় টেক কোম্পানি ভারতে এখন শিফট করা শুরু করে দিয়েছে। ম্যানুফ্যাকচারিং বাড়ছে। জিডিপি গ্রোথ হলো মেজর যতগুলো বর্তমানে ইকোনমি রয়েছে তাদের তুলনায় সব থেকে বেশি। সো কি আর করা যাবে, বাংলাদেশিরা যদি নিজে থেকেই একটা ডিলিউশনাল ওয়ার্ল্ডের মধ্যে থাকে। $500 মিলিয়ন মতো ইলেকট্রিসিটি বিল ডিউ করে বসে আছে ভারতের আদানির কাছে। ভাবুন, সেরকম একটা দেশের মানুষদের মুখ থেকে এরকম ধরনের সব কথা। বাংলাদেশ নাকি টাকার ফ্লোটাকে বন্ধ করে দিলে ভারতীয়রা নাকি না খেতে পেয়ে মরবে। নাও এবার দেখেন, এই যে বাংলাদেশের এই লিডারটা, এর আরো আর একটা বক্তব্য সবার সামনে আসছে। একই সেই ভারতকে কুড়িয়ে দেওয়ার ডাক। সেই বাংলাদেশের বাকি বুদ্ধিহীন মানুষদের মতন করেই একই সেই ডাক। নর্থ ইস্টকে আলাদা, ভারতকে পুরো টুকরো। চলছে এরকম বাংলাদেশের সব লিডার্সদের মুখ থেকে। বিশেষ করে নতুন যে পার্টিটা তৈরি হয়েছে মানে এনসিপি, তার লিডার্সদের মুখ থেকে। সো আমাদের আসামের যে মামা মানে হেমন্ত বিসবা শর্মা, তিনিও বাংলাদেশকে এবার কিছু জিনিস ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন। মনে করিয়েছেন যে ভারতও কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার একটা মেজর দেশ। সো বাংলাদেশ যেই ভারতের নর্থ ইস্টকে আলাদা করার স্বপ্নগুলো দেখছে, সেগুলোকে বাংলাদেশের এবার ছেড়ে দেওয়াই উচিত। না হলে ভারত এবার প্রপারলি স্টেপ নেওয়া শুরু করে দেবে। দিয়ে তারপরেই হঠাৎ আবার ভারতের তরফ থেকে বঙ্গোপসাগরেই একটা বিশাল বড় নোটা 24 তারিখে। কে জানে, একটা দুটো ব্রহ্মসি হয়তো সোজা ঢাকার দিকেই মিস ফায়ার হয়ে চলে গেল। এনিওয়েজ, এই যে বাংলাদেশের কিছু মানুষরা প্রোটেস্টগুলো করছে, তার আরও একটা রিয়ালিটিও আবার দেখে নিন। পাশে যে ছবিটা দেখছেন সেটা হলো কালকের প্রোটেস্টার অন্য আর একটা অ্যাঙ্গেল দিয়ে তোলা ছবি। ভিড়টা দেখেই বুঝতে পারছেন সেরকম ভাবে বেশি মানুষ অ্যাকচুয়ালি প্রোটেস্টাতে জয়েন করেনি। লক্ষাধিক অ্যাকচুয়ালি মানুষ না, মানে সেরকম ভাবে হিউজ নাম্বারে জনসমর্থন নেই। মানে বোঝাই যাচ্ছে শুধুমাত্র পলিটিক্যাল রিজনগুলোর জন্যই এই প্রোটেস্টগুলোকে অ্যাকচুয়ালি করানো হচ্ছে। এনসিপি যাতে কোনোভাবে ইলেকশনে জিতে যায় তার জন্য, বা মোহাম্মদ ইউনূসকে ইলেকশনে যাতে আর না করতে হয় তার জন্য। নাও এবার দেখুন আমাদের ভারত অ্যাকচুয়ালি কিভাবে টিট ফর ট্যাট খেলা শুরু করে দিয়েছে। দুদিন আগেই শুনেছিলেন যে বাংলাদেশের নেভির একটা জাহাজ ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ঢুকে পড়ে ভারতের ফিশারম্যানদের একটা নৌকোকে সোজা উল্টে দিয়েছে। নৌকোটা যার ফলে ডুবে যায়। ভারতের কোস্টগার্ড যাওয়ার পর 11 জনকে প্রথমে টোটাল রেস্কিউ করে, 5 জন নিখোঁজ ছিল। বাট এখন খবর আসছে যে 2 জন তার মধ্যে থেকে অলরেডি প্রাণ হারিয়েছে। বাকি 3 জনের এখনো কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। সো ভারতও এবার এটা পুরো কড়াভাবে জবাব দিয়েছে, দুটো বাংলাদেশি নৌকোকে সিজ করে নিয়ে। অ্যাকচুয়ালি 35 জন টোটাল বাংলাদেশি দুটো নৌকোতে করে সোজা ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ঢুকে পড়ে ফিশিং করছিল। সুযোগ পেয়েই ভারতের কোস্ট গার্ড দুটো নৌকোকেই পুরোপুরি সিজ করে নেয়, সাথে 500 কেজি আবার মাছ। 35 জন টোটাল বাংলাদেশি পাঠিয়ে দেওয়া হয়েছে সোজা পুলিশদের হাতে। মানে বুঝতেই পারছেন ভারত আর কোনোভাবে ব্যাকফুটে খেলছে না, পুরোপুরি সিরিয়াস হয়ে গেছে। টিট ফর ট্যাট দেওয়া অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে। যদি বাংলাদেশ তাড়াতাড়ি করে না শুধরায় তাহলে ভারতকে তো অ্যাকচুয়ালি এবার স্টেপ নিতেই হবে। ভারতকে চাইছে টুকরো করতে। এদিকে খুব শীঘ্রই হয়তো দেখবেন বাংলাদেশই হয়তো টুকরো হয়ে গেছে।